একটা সময় ছিল যখন অফিস ফেরত বাড়ির কর্তা থেকে টিউশন ফেরত কুঁচোকাচারা ভিড় জমাতো তেলেভাজা, ঝালমুড়ি কিংবা ফুচকার দোকানে। সন্ধে নামতেই বাটিতে বাটিতে ভরে উঠত চপ, মুড়ি আর আড্ডার সেই সব দিন। কিন্তু এখন সময় পাল্টেছে বাঙালির এই সান্ধ্য ভোজনের ছবিটাও। ফুচকা, ঘটি গরম, সিঙাড়া এখন একটু হলেও ব্যাকফুটে, কারণ এখন লড়াইতে উঠে এসেছে যে মহারথী, তার নাম মোমো। মোমোর উৎপত্তি যে তিব্বতে, তা আমরা কম বেশি সবাই জানি। মূলত শুয়োর আর গরুর মাংস ব্যবহার করে চীনা ডাম্পলিং বা বাউজির অনুকরণেই তৈরি হয় এই খাবার। তিব্বতে মোমোর নাম মগমগ। হতে পারে মোমো শব্দটিও চীন থেকেই ধার করা, কারণ উত্তর পশ্চিম চীনে গমের সেদ্ধ রুটিকে বলা হয় মোমো। এ তো গেল মোমোর জন্মের কথা। কিন্তু এই খাবার জনপ্রিয় হয় নেপালের হাত ধরে। তিব্বত থেকে নেপালে আসার পর ধীরে ধীরে এই খাবার পরিচিত হতে শুরু করে। কিন্তু কিভাবে তিব্বত থেকে এই খাবার নেপালে এলো, তার পিছনের অতীত জানতে গিয়ে দুটি কারণ সামনে আসে। এক, খ্রিস্টীয় 15 শতকের শেষ দিকে নেপালের এক রাজার সঙ্গে বিবাহ হয় এক তিব্বতী রাজকুমারীর। তার মাধ্যমেই তিব্বত থেকে নেপালে আসে মোমো। অনেকে আবার এই কাহিনীকেই উল্টো ব্যাখ্যা করেন, অর্থাৎ মোমোর জন্ম আসলে নেপালে এবং সেই রাজকুমারীও আসলে তিব্বতী নন, ছিলেন নেপালি। তার বিবাহ হয় আসলে এক নেপালি নয়, বরং তিব্বতী রাজার সঙ্গে, এবং তার হাত ধরেই খাবার ঢুকে পড়ে তিব্বতে। অতএব সত্যি মিথ্যে, ঠিক ভুলের তর্কের বাইরে এই গল্প থেকে প্রমাণ হয়ে যায় যে মোমোর ভৌগোলিক উৎপত্তি নিয়েও দ্বিমত রয়েছে। এর ঠিক অপর প্রান্তে রয়েছে নেপালি নেওয়ার ব্যবসায়ীদের তিব্বতে এসে মোমোর সঙ্গে পরিচিত হওয়ার কথা। ইতিহাস ঘেঁটে দেখা যায় বহু শতাব্দী ধরে এই নেপালি নেওয়ার বণিকরা সিল্ক রুট ধরে ব্যবসায়িক সূত্রে ভ্রমণ করেছিলেন। এর ফলে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সাংস্কৃতিক আদান প্রদান গড়ে ওঠে। অতএব বলাই যায় যে হয়তো কোনো কোনো নেওয়ার ব্যবসায়ী তিব্বতী এই খাবার খেয়ে তার দ্বারা প্রভাবিত হয়ে নেপালে এই খাবারটির প্রচলন করেন। তবে বলে রাখা ভালো, নেপালি মোমোর সঙ্গে তিব্বতী মোমোর বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। নেপালি মোমোর তুলনায় তিব্বতী মোমোতে বেশি পুরু ময়দার আস্তরণ থাকে। তিব্বতী মোমোগুলি আকারে বেশ বড় হয় এবং এতে বেশিরভাগ ক্ষেত্রে ভেড়া এবং শুয়োরের মাংসের মিশ্রণ ব্যবহার করা হয়। অন্যদিকে নেপালি মোমোগুলি হয় আকারে ছোট এবং এতে অধিকাংশ ক্ষেত্রে মহিষ ও মুরগির মাংস ব্যবহার করা হয়। এ তো গেল উৎপত্তি ও তা নিয়ে নানান তর্ক বিতর্কের কথা। কিন্তু তিব্বত নেপাল ছাড়িয়ে মূলত শাকসবজি, পঞ্চব্যঞ্জন খাওয়া ভারতীয় তথা বাঙালিদের প্লেটে কিভাবে এলো এই মোমো, সেই গল্পের শিকড় রয়েছে বিংশ শতকের মাঝামাঝি সময়। 1959 সালে তিব্বতী বিদ্রোহের পর বহু তিব্বতী মানুষ ভূমিহারা হয়ে চলে আসেন ভারতবর্ষে। 60-এর দশকের এই তিব্বতীদের প্রবেশের ফলেই উত্তর ভারতের দিল্লি, লাদাখ, ধর্মশালা, দার্জিলিং, সিকিম ইত্যাদি অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে মোমো। উল্লেখযোগ্যভাবে ভারতবর্ষের বিপুল সংখ্যক নিরামিষাশী মানুষদের জন্যই হয়তো মোমো তার আমিষ পরিচিতি ভেঙে নিরামিষ পদ হিসেবেও পরিচিত হতে থাকে। মাংসের পরিবর্তে শাক সবজির পুর ব্যবহার করা শুরু হয়। আরেকটি তত্ত্ব অবশ্য বলে, কাঠমান্ডুর নেওয়ার বণিকদের হাত ধরে রেশমপথ বা সিল্ক রুট বরাবর মোমো প্রবেশ করে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে। সময় এগিয়ে চলে এবং খাদ্যরসিক বাঙালিদের হেঁসেলে ঢুকে মোমো বিবর্তিত হতে থাকে। সেদ্ধ মোমো তেলে ভেজে তৈরি হয় ফ্রাইড মোমো। চীনা কায়দায় সস ব্যবহার করে তৈরি হয় প্যান ফ্রাইড মোমো। এসব সংযোজনই কিন্তু আদি মোমোর সঙ্গে আমাদের বাংলার মোমোকে আলাদা করেছে, এবং এক প্লেট ধুমায়িত চিকেন মোমো খেতে খেতে আপনি আজ গর্ব করে বলতেই পারেন যে তিব্বত বা নেপালের মতো মোমোর ঐতিহ্যে আমাদের উত্তরবঙ্গ খুব একটা পিছিয়ে নেই। এই ধরনের ভিডিও আরও পেতে আজই আমাদের চ্যানেল পার্থ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।